মুখ আসছে কি? মুখ আসছে, দেখো হ্যাঁ মুখ আসছে। মানে নিজে যেরকম সুবিধা হবে সেরকম করো। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে এই কোনো ভিডিওতে রেকর্ড করিনি সেই জন্য। করো। তো ঘটনাটা শুরু হয় এরকমভাবে, আমি মানে আমার নিজের একটু মানে ব্যক্তিগত দিক থেকে আমি মানে ব্যক্তিগত ইতিহাসটা একটুখানি বলে নিতে চাইছি। আমার নিজের অনেক রকম মানে ফ্যামিলি ইস্যুর জন্য আমাকে অনেক ছোটোবেলা থেকেই স্ট্রাগল করতে হয়েছে, যে জন্য মানে আমার মানে সমস্ত রকম রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আমাকে নিজেকেই মানে 17 বছর থেকে 18 বছর বয়স থেকে কাজে নামতে হয়। তো কাজের সূত্রে অনেক জায়গাতে ঘুরে ঘুরে অনেক নিজেকে একটা স্টেবল জায়গায় তৈরি করি, কিছুটা স্টেবল জায়গায়। কিন্তু একটা সময় আছে যে সময়ে আমাকে আমার নিজের অফিসে কিছু সমস্যার জন্য যে কাজটা করছিলাম সেই কাজে আমি কোনো রকম মানে ফিউচার না দেখার দরুন আমি ওই কাজটা ছাড়তে বাধ্য হই। এবং আমাকে আমি নতুন একটা অপরচুনিটি বা কোনো রকম মানে ফিউচার ওরিয়েন্টেড কোনো কাজের জন্য আমি মানে খোঁজা স্টার্ট করি। সেই সময় এমন হয় কি, আমি মানে অনেক জায়গায় কাজের চেষ্টা করেছিলাম কিন্তু কোনো জায়গায় কাজ পাচ্ছিলাম না। তো আমার একটা বন্ধুর সাথে কন্ট্যাক্ট করি, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনে রয়েছে। তো তার সাথে যখন আমি কন্ট্যাক্টটা করি, সে তখন বলে যে আমি তোর কাজটা করিয়ে দেবো কিন্তু তোর একটা বাইক লাগবে। তার আগে তুই মানে যদি মানে বাইক না জোগাড় করতে পারিস তাহলে তোর এখানে হবে না। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনের ব্যাপারে আমি যখন একটুখানি মানে মানে রিসার্চ করি যে মানে এটা কীরকম মানে কোনো ফিউচার আছে নাকি না, তো তখন আমি জানতে পারি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভালো লাইন এবং অনেকেই ওখানে সাকসেসফুল নিজের লাইফে। তো এরপরে আমি ডিসাইড করি যে আমাকে একটা বাইক কিনতে হবে। তো বাইক কেনার আগে আমি জানাতে চাই এটা যে আমি অনেক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়েছিলাম, মানে নর্মালি আমি ভিজিট করতাম অনেক অ্যাস্ট্রোলজারকে। তো এরকম কিছু কিছু আমি মানে যত অ্যাস্ট্রোলজারকে ভিজিট করেছি সমস্ত অ্যাস্ট্রোলজারদের একটাই বক্তব্য ছিল যে তোমার মানে নর্মাল যা মানে ওনারা গণনা করে দিতেন সেই গণনা অনুযায়ী চলতাম। কিন্তু আমি সবসময় একটা জিনিস চেষ্টা করতাম যাতে আমার যে মানে মানে 3-4 জন আমি অ্যাস্ট্রোলজার দেখাতাম, বুঝতাম যে কোন মানে গণনাটা সবার মানে সত্যি হচ্ছে না কেউ ভুল বলছে আমার ব্যাপারে। তো তখন গিয়ে আমি সেই জিনিসটার উপর আমি নিজের মানে বুদ্ধিটা লাগাতাম এবং আমি সেই কাজটার দিকে আমি দৌড়তাম যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে হবে। তো এই করে করে মানে বাইকটা কেনার আগে আমি বাইকটা কেনার 2-3 মাস আগে আমি একটা অ্যাস্ট্রোলজারকে দেখাই। তো অ্যাস্ট্রোলজারকে দেখানোর পর তিনি আমাকে যেটা বলেন, আমাকে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টের কথা বা কোনো রকম কোনো কিছু হবে, তোমার কোনো কোনো ক্ষতি আছে বা গাড়ির থেকে বা 2 চাকার থেকে, এসব কিছু উনি কোনো কিছু খুলে বলেননি। উনি বলেছিলেন তোমার মানে ফিউচার ব্রাইট রয়েছে, ফিউচার নিয়ে তোমার কোনো অসুবিধা কিছু নেই। এবং তো উনি এটাও বলেছিলেন যে তোমার মানে সম্পর্কের দিকে একের অধিক তোমার সম্পর্ক হবে, মানে ব্যক্তিগত জীবনে তুমি অনেক সম্পর্কে জড়াবে, এটাও বলেছিলেন। কিন্তু ভবিষ্যৎকালে যখন আমি দেখি ওগুলো তো কোনোটাই সত্যি হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। যেমন আমি এবার ঘটনায় আসছি, আমি বাইকটা কিনি অক্টোবরের শেষাশেষি কি নভেম্বরের মানে প্রথম দিকে, এটা 2022 সাল। তখন আমি প্রথমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবে আমি জয়েন করি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবে জয়েন করার পর ওখানে আমার ট্রেনিং চালু হয়, সব কিছু ঠিকঠাকই চলছিল। বাইকটা আমি যেহেতু মানে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, প্লাস আমার লাইফে অনেক রকম মানে রেসপন্সিবিলিটির ভার ছিল। ছোটোবেলা থেকেই সব কিছু রেসপন্সিবিলিটি আমাকে নিজের কাঁধে বহন করতে হয়েছিল। তো সেই কারণে অনেক ছোটোবেলার থেকে স্ট্রাগল করেছি, 17-18 বছর বয়স থেকে আমাকে কাজে নামতে হয়েছে সমস্ত কিছুতে, মানে তখন থেকেই আমার স্ট্রাগল লাইফ স্টার্ট। তো আমি জানতাম যে মানে বেশি ভালো বা চাকচিক্য দেখানো কোনো বাইক কিনলে আমার মানে ফিউচারটা অতটা ভালো হবে না। সব কিছু মানে ফিউচার তৈরি করার জন্য কোনো চাকচিক্য বাইক বা কোনো রকম চাকন চিকনের মধ্যে দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো আমি বাইকটা কিনেছিলাম। বাইকটা কেনার মানে একটা অতি সাধারণ বাইক, হন্ডা এসপি 125, এটাই মডেল ছিল আমার। তো বাইকটা কেনার পর আমি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড বাইক। এবং বাইকটা কেনার পর আমার কোনো দিন মানে সুযোগ হয়নি যে মানে আমি পুজো দেওয়াবো, মানে যতদিন আমার মানে আমি প্র্যাকটিস করেছিলাম বাইকে বা চালাচ্ছিলাম, তো ততদিন আমার কোনো দিনও আমার মাথায় আসতো যে পুজো করাতে হবে, কিন্তু পুজো করাতে পারতাম না। তো এরকমভাবে চলছিল। নভেম্বরের 27 তারিখ 2022, সেই সময় আমার একটা মানে
সেদিনকে আমার মানে সেই দিনকে সেই মানে সবথেকে দুঃস্বপ্নময় দিনটা আমার কাছে উপস্থিত হয়। সেদিনকে তার আগের দিন আমি কোলাঘাটে আমি বাইক ড্রাইভ করে যাচ্ছিলাম, এবং বাইক ড্রাইভ করে এসে মানে একটা কোলাঘাটে একটা রাইড করে এসেছিলাম, আমি একাই গেছিলাম। সমস্ত কিছু ঠিক ছিল, কোনো রকম কোনো বাধাই আসেনি। তারপরের দিন সকালবেলায় আমার মানে ছোটোবেলার একটা বন্ধু আমাকে কন্ট্যাক্ট করে, এবং সে বলে যে চল আজকে বাইক নিয়ে বেরোবো, যেহেতু 27 তারিখটা রবিবার ছিল, যে চল কোনো একটা জায়গায় যাবো এবং ঘুরে আসবো, কে আজকে রবিবার বলে বাড়িতে ভালো লাগছে না, কী করবি, নতুন নতুন বাইক কিনলি, চ ঘুরে ঘুরে ঘুরতে বেরোবো। আমি বললাম ঠিক আছে। তো এই করে ওই দিনকে আমি যে আমি যেখানে কাজ করতাম মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করতাম, ওখানে আমার আরেকটা বন্ধুও কাজ করতো। তো সেই বন্ধুটা বাইক নিয়ে বেরিয়েছিল, আমার বাইকটা নিয়ে বেরিয়েছিল। তো সেই জন্য ওকে আমি ফোন করেছিলাম যে তুই কোথায় আছিস, আমার বাইকটা লাগবে। তো ও বললো যে তুই একটু ওয়েট কর, রাত্রিতে মানে আমি তো এখন বেরিয়েছি, দুপুর 3টের দিকে তুই বাইকটা পেয়ে যাবি। তখন বাজে কটা, একটার সময়। তো দুপুর 3টের সময় যখন ও আমার বাইক ফেরত দেয়, আমি ওই বন্ধুটাকে কল লাগাই, যে বলছিল যে বেরোবো। তো ওকে কল লাগানোর পর বলছে যে ঠিক আছে আমি রেডি হচ্ছি। এবং আমি যখন কল লাগাই, আমি ওকে একটা কথা বলে দিয়েছিলাম, বা পই পই করে বলে দিয়েছিলাম, যে যখন আমি বাইকটা নিয়ে বেরোবো একটু আমাকে মনে করিয়ে দিবি ভাই, যে পুজোটা দিতে হবে, কারণ তোদের বাড়ির সামনাসামনি একটা বড় ঠাকুরের মন্দির আছে, এবং দিনটা ছিল রবিবার। তো আমি বলে তো ও বলেছিল ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি যখন ওর বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর বাইক নিয়ে যখন বেরোই, বাইক নিয়ে বেরোনোর পর আমাকে মনে তো করানো দূরের কথা, তো তখন ও কিছু বলেও নি। বাইকে এবার তখন নতুন নতুন বাইক কিনেছি, তো আবার ঘুরতে যাচ্ছি, তো একটা জোশের মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। তো বাইক নিয়ে চালাতে চালাতে যখন হাইওয়েতে উঠি, তো সেই সময় ও আমাকে মনে করাচ্ছে, ভাই আজকে তো কোনো রকম মানে পুজো করালি না। আমি বললাম এখন এত দেরিতে পুজো করার মানে এত দেরিতে এসব মনে করানোর তো কোনো মানে হয় না, এখন তো আমি তো অলরেডি হাইওয়েতে, এখান থেকে তো ফেরত গিয়ে তো আমি পুজো দেওয়াতে পারবো না, তো আগে মনে করানো উচিত ছিল। তো ও আর কিছু বলেনি। তো এইভাবে চালাতে চালাতে বাইক চালাতে চালাতে এমন একটা মানে আমি এমন একটা জায়গায় মানে এমন মানে আগের দিন, যে আপনারা যদি বাইক চালিয়ে থাকেন বা গাড়ি চালিয়ে থাকেন, তাহলে এটা যে আপনারা জানবেন যে আগের দিন যদি কোথাও লং ড্রাইভ করে আসেন, তাহলে একটা আপনার শারীরিক ধকল বা মানসিক ধকল একটা থাকে। তো আপনারা যদি ওই ধকলটার থেকে যদি আপনি না বেরিয়ে আসেন, তাহলে নতুন করে আপনি কোনো লং রাইডের জন্য মেন্টালি আপনি প্রিপেয়ার্ড থাকবেন না। সো সেদিনকে তার আগের দিন আমি যেহেতু কোলাঘাট রাইড করে এসেছিলাম, তো আমার ইচ্ছে ছিল না বেরোনোর, বাট একটা হয় কি বন্ধুবান্ধবের প্রেশারের এসে গিয়ে মানে বন্ধুবান্ধবের খাতিরে বেরোতে হয়। তো আমি সেই জন্য ওকে নিয়ে বেরিয়েছিলাম। এবার বেরোনোর পর ও বলেছিল যে আমার কাছে লাইসেন্স আছে, আমার তখন লাইসেন্সও হয়নি। মানে আমি কিনেছিলাম, ওটা সেকেন্ড হ্যান্ড বাইক ছিল, এবং লাইসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার লার্নার ছিল। আমি ওকে এটাও বলেছিলাম যে লার্নার লাইসেন্স রয়েছে আমার, আমাকে পট করে ধরে নেবে। এবার একা বেরোলে অতটা মানে চাপ নিতে হয় না, যেখানে সেখান দিয়ে আপনি চালিয়ে নিতে পারেন, অসুবিধা হবে না। তো যাই হোক, এইভাবে আমরা যখন মানে হাইওয়েতে উঠি, তখন হাইওয়েতে ওঠার পরে আমার একটু মানে ঘুম ঘুম পেতে শুরু করে রাস্তার মধ্যে চালাতে চালাতে। তো ঘুম ঘুম পাওয়া ছাড়াও মানে একটু ক্লান্ত বোধও করতে থাকি। তো আমি ওকে বলি যে তুই একটু বাইকটা নিবি, আমি তো এতক্ষণ ধরে চালাচ্ছি। তখন বলছে যে আমি তো এখন নেবো না, এক কাজ কর, তুই এখন একটা দিক চালা। আমরা যাচ্ছিলাম সেই সময় বর্ধমান যাচ্ছিলাম। তো বললো যে একটা দিক তুই বর্ধমান অবধি বর্ধমান থেকে ব্যাক করার সময় আমি চালাবো। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। এবার একটা পয়েন্ট এমন আসে, মানে আমি যখন চালাচ্ছিলাম, এবার যদি মানে আপনারা কেউ যদি বাইক চালিয়ে থাকেন, তাহলে এটা জানবেন, যখন হাইওয়েতে যখন আপনি চালাচ্ছেন, তখন হয় আপনাকে বেশি জোরে চালাতে হবে, বা আপনি কম জোরে চালাবেন, মানে যে মানে গতির যে ডিউরেশনটা আছে, ওটা ওঠানামা করা দরকার, নাহলে আপনার বা সেন্স থাকবে না, মানে আপনি মানে ঘুমিয়ে পড়বেন, বা মানে মেন্টালি একটা ঘোরের মধ্যে চলে যাবেন একইভাবে চালাতে চালাতে। তো আমি ওটাই করছিলাম। এবার আমার যে বন্ধু ছিল, সে একটুখানি মানে ভীতু টাইপের। এবার আমি এটা জানতাম না, ওকে নিয়ে প্রথমবার আমি রাইড করতে বেরিয়েছিলাম। এবার আমি তো মানে একটা পয়েন্টে আমি ভালোই চালাচ্ছিলাম, অসুবিধা কিছু ছিল না। একটা পয়েন্টে এসে ও বলে যে ভাই আমার ভয় লাগছে, তুই একটু আস্তে চালা, বা মানে আর না হলে একটু জোরে চালা, যে কোনো একটা কর। কারণ আমি যখন আস্তে চালাচ্ছিলাম, ও বলছে যে পেছন থেকে গাড়ি আসছে, ভাই আমি থাকতে পারছি না, এটা আমার ভয় লাগছে, তুই একটু জোরে চালা। তো জোরে চালাচ্ছি যখন, তখন বলছে যে বেশি জোরে চালাস না ভাই, 70-এর কাছে রাখ। তো 70-এ রেখেছিলাম। 70-এ রাখার পর
70 থাকতে, এবারে 1 স্পিডে রাখলে গাড়িতে আপনার ঘুম পাবেই পাবে। আর আগের দিন যদি ক্লান্ত থাকেন তাহলে তো একটুখানি অসুবিধাতেই পড়তে হয়। তো ওই সময় এমন হয়েছিল যে আমার মনে হচ্ছিলো যে আমার চোখ লেগে আসছে একদম পুরো, মানে আমার চোখ লেগে আসছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি জেগে আছি। ওই পয়েন্টে এমন হয় যে একটা সময় চোখ লেগে যায় আমার, কিন্তু আমি বুঝতে পারি না, আমার মনে হয় যে আমার বাইকটা, আমি বাইক চালাচ্ছি এবং আমার চোখ খোলা আছে। যখন হুঁশে আছি তখন মনে হয় যে, তখন দেখি যে আমি মানে রাস্তার একদম ধারে একটা ডিভাইডারের সামনে সামনে চলে এসেছি এবং আমার বাঁচানোর কোনো উপায় নেই। এবং ওই পয়েন্টে একটা সেকেন্ডের জন্য আমার একটা কিছু হালকা মনে হয়েছিল যে মানে আমি যখন মানে চালাচ্ছিলাম ওইখানে কিছু একটা মানে সামথিং কিছু একটা ছিল যেটাকে ওপর দিয়ে আমি ক্রস করেছিলাম, মানে কোনো একটা মানে অবয়ব বা কিছু একটা ছিল, সাদা রঙের কিছু একটা অবয়ব, এবং ওটার ওপর দিয়ে আমি ক্রস করে গেছিলাম। এবং ওটা ক্রস করার পর আমি আমি ওটাকে মানে অতটা মানে ভেবেছিলাম মনের ভুল, ব্যাপারটা অতটা খেয়াল করিনি আমি। চালানোর পর ওইখানে আমি যখন গেছিলাম এবার মানে আমি যখন মানে একদম ডিভাইডারের সামনে চলে এসেছি, তখন আমার আর বাঁচানোর কোনো উপায় নেই। ওটা মানে বাইকটাতে ছিল হচ্ছে আমার ড্রাম ব্রেক ছিল, ডিস্ক ব্রেকও ছিল না যে আমি সঙ্গে সঙ্গে বাঁচাতে পারবো। তো আমার মানে ওখানে মানে আমি আর কন্ট্রোল করতে পারিনি, বাইক গিয়ে ডিভাইডারে মারে এবং বাইকটা পুরো 90 ডিগ্রি হয়ে গেছিলো, যার কারণে আমার মানে মানে আমি 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 তো ইনজিওর্ড হই, প্লাস আমার বন্ধুরও মানে বিশাল রকমভাবে ইনজিওর্ড হয় এবং আমার মৃত্যুর পুরো সামনাসামনি পড়ে যাই একদম পুরো। আর শারীরিক ক্ষতির মধ্যে আমার আমার যেটা হয়, আমি যখন বাইক থেকে যখন ছিটকে পড়ি, বাইকের মানে আমার যে বাঁ পাটা আছে, বাঁ পাটা হাঁটুর নিচ থেকে পুরো খুলে আলাদা হয়ে যায়। এবং আমার বন্ধু যে মানে হেলমেট পরেছিল, সেই হেলমেটটা খুলে সামনে একটা মানে এই ডিভাইডারের ওপর পড়ে, যাতে ওর মুখটা মানে মুখের যে নিচের যে পোর্শনটা আছে, চোয়ালটা পুরো টুকরো টুকরো হয়ে যায়। তো ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল থেকে বলে দেওয়া হয় এটা মানে আর কোনো রকমভাবে ঠিক করার তো সম্ভব নয়, তো আপনাকে কোনো মানে আপনাকে অ্যাম্পুটেশন করাতেই হবে। এবং আমি অ্যাম্পুটেশন করানোর জন্য যাই এবং অ্যাম্পুটেশন হয়ে যায় আমার। তো আফটার অল অফ দিস আমার একটা কথাই আমার মাথায় মানে আসে, যেটা যে মানে আমি যে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম তার ঠিক 2-3 মাস আগে, যিনিই ছিলেন, আমি নাম নিতে চাইছি না, কিন্তু উনি একবারও আমাকে এটা বলেননি যে তোমার একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে বা হবে। 3-4 মাস আগে তো মানে আমি যদি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করি, এটা তো একটা যে মানে মোটো হওয়া দরকার যে মানে আমি যার কাছে যাচ্ছি তোমার কাছে তো একটা মানে কিছু তো একটা মানে ভিশন পেতে তো যাচ্ছি যে হ্যাঁ তো তোমার এটা আসতে চলেছে বা ফাঁড়া থাকলে ফাঁড়া আসতে চলেছে। উনি এসব কিছু বলেননি, উনি বলেছেন তোমার সম্পর্ক এরকম আছে, একের বেশি তোমার সম্পর্ক হবে, তোমার মানে কি বলবো, মানে তো তোমার লাইফে তুমি মানে খুবই মানে উন্নত হবে, সব কিছু ভালোর দিকে বলেছিলেন। কোনো যে একটা মানে আসন্ন বিপদ সেটার ব্যাপারে কিছু একটা কোনো ইঙ্গিতও দেননি। এবং এরপরে মানে আমার তো পরে আরও রিয়েলাইজ করি যে আরও 2-3টে আমি যে অ্যাস্ট্রোলজার আগে দেখিয়েছিলাম মানে বাইক কেনার আগে, তারা তারা পর্যন্ত আমাকে এই আসন্ন বিপদের ব্যাপারে আমাকে কোনো রকম কিচ্ছু ইঙ্গিত করতে পারেননি। তো এরপর যখন অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর আমি অভিষেকদের সাথে কন্ট্যাক্ট করি। অভিষেকদের থেকে আমি যা যা মানে ওনার কাছে কাজ করিয়েছি এখনও পর্যন্ত অনেকটাই ফলপ্রসূ হয়েছি। কারণ আগে আমি একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, যত মানে আমি মানে এই যেহেতু মানে সংসারের চাপ থাকে বা রেসপন্সিবিলিটি থেকে আমি যতটা মানে আমি প্রেশারে ছিলাম, মানসিকভাবে আমি অনেক শান্তি পেয়েছি ওনার থেকে কাজ করিয়ে। কারণ উনি যা যা করেছেন মানে আমি মানে সত্যিই বলতে চাইছি যে ওনার যে কাজটা হয়েছে একদম ফলপ্রসূ হয়েছে। ওখানে কোনো মানে কোনো রকম মানে অন্য কোনো রকম এফেক্ট কিছু পাইনি, যে মানে না কোনো কাজই হয়নি এরকম কিছু পাইনি, হয়েছে। তবে আপনারা যদি অন্য কোথাও যদি আপনি দেখাতে যান বা কোনো যদি অ্যাস্ট্রোলজারকে যদি দেখাতে যান, তো আমি একটা কথা বলবো যে আরও 2-3টে অ্যাস্ট্রোলজারকে দেখান। বা আপনারা যদি আপনাদের মনে হয় তাহলে অভিষেকদের কাছে আসুন, অভিষেকদের কাছে এসে একবার দেখে যান। যদি আপনার যেটা মানে মানে নিজের বুদ্ধি দিয়ে চলুন, এটাই বলবো। কারণ প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার যে একটা অ্যাস্ট্রোলজারকে ধরে আপনি যদি অন্ধবিশ্বাসের সাথে যদি তার সাথে কথা মেনে চলেন, আপনি জানবেনও না যে উনি সঠিক বলছেন কি বেঠিক বলছেন।
অনেক কিছু আছে, অনেক কিছু আছে যেগুলো মানে আপনি যদি একটু মানে স্টাডি করেন, সেই স্টাডি করার পর আপনি এমনিতেই কারোর ভাগ্য গণনা করে করে বলে দিতে পারেন। মানে আপনার মনে হবে যে আপনার মানে সব কিছু জানেন উনি। কিন্তু ওগুলো মানে নর্মাল, মানে আপনি কালকে কালকে আপনি জল খাবেন, এটা আপনার, এটা যদি কোনো অ্যাস্ট্রোলজি যদি বলে দেয় তাহলে আপনার মনে হবে যে হ্যাঁ হ্যাঁ উনি ঠিক বলছেন। এটা এটা তো কোনো মানে লজিক তো নেই। আপনি যদি মানে আপনি যদি কি একটু স্টাডি করেন, একটু যদি মানে বিচার নিয়ে আর বিচার বুদ্ধি নিয়ে চলেন, তাহলে বুঝতে পারবেন যে সব অ্যাস্ট্রোলজারকে আপনি ট্রাস্ট করে এবার মানে ট্রাস্ট করতে পারবেন না ফট করে। যেটা আপনার মানে মানসিকভাবে যেটা মনে হবে যে হ্যাঁ আমি এটা এনার মানে 3-4 জায়গায় দেখান। অভিষেকদের কাছে আসতে হলে অভিষেকদের কাছে আসুন, জানুন আগে যে উনি ঠিক বলছেন না বলছেন, সব জায়গায় যাচাই করে তারপরে এগোন। আশা করছি আপনার কিছুটা হলেও এর থেকে কিছুটা হলেও আমি যদি কিছু যদি শেখাতে পারি তো, বা আপনাকে কোনো মেসেজ দিতে পারি তো, আমার এর থেকে বেশি আর প্রাপ্য আর কিছু হবে না। নমস্কার।